আজকের ক্লাসে সবাইকে আবারও একবার স্বাগতম। তো প্রথমেই বলি যে সুশাসন বা গুড গভর্নেন্স, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে সু, এটা হচ্ছে একটা প্রত্যয়, এটা একটা কি প্রত্যয়, এবং শাসন, এই দুইটা মিলে সুশাসন ধারণাটা। সুশাসন জানার আগে আমাদেরকে শাসন সম্পর্কে একটু ধারণা নিতে হবে। শাসন কি বা শাসন কাকে বলে? শাসন বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে পরিচালনা অর্থে বোঝাই, তাই না? পরিচালনা অর্থে। শাসন শব্দটা ইংরেজি শব্দ হচ্ছে গভর্নেন্স। গভর্নেন্স, এই গভর্নেন্স শব্দটা আসছে গ্রিক কুবার্নাও থেকে। গ্রিক কুবার্নাও থেকে, ঠিক আছে? গ্রিক কুবার্নাও, এটা থেকে আসছে গভর্নেন্স। তাহলে গভর্নেন্স অর্থ হচ্ছে সুশাসন। তাহলে যেটা বললাম যে গভর্নেন্স মানে হচ্ছে সুশাসন। তাহলে গ্রিক কুবার্নাও থেকে গভর্নেন্স, গভর্নেন্স শব্দের অর্থ হচ্ছে শাসন, আর গুড গভর্নেন্স অর্থ হচ্ছে সুশাসন। তাহলে শাসনের সাথে সুপ্রত্যয় যুক্ত করে হয়েছে সুশাসন। আমরা প্রথম অধ্যায়ে সুশাসনের ধারণা নিশ্চয়ই পেয়েছি। তো আমরা যেহেতু এখন দ্বিতীয় অধ্যায় পড়তেছি, তখন আমাদের ওই ধারণাগুলো নিয়ে এত বেশি ডিটেলস আলোচনায় নাই। জাস্ট এই অধ্যায়ে কি কি লাগবে সেটাই আমি তোমাদেরকে বলবো। সেটার একটা ফাইল আছে, সেই ফাইল থেকে আমি তোমাদেরকে এখন পড়াবো, ঠিক আছে? তাহলে একটু আমি তোমাদেরকে দেখাই যে বিশেষ করে যে ফাইলটা থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি সেটা হচ্ছে যে সুশাসনের এই টপিকটা। দেখো, তাহলে এই যে আমি তোমাদেরকে বললাম কুবার্নাও, এই কুবার্নাওর একটা অধ্যায় মানে অর্থ আছে যে কুবার্নাও অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা। তো এটা জাহাজ পরিচালনা কেন বোঝাচ্ছে, মানে গভর্নেন্স এর ক্ষেত্রে পরিচালনা করা কেন বোঝাচ্ছে, জাহাজ পরিচালনা কেন বোঝাচ্ছে? কারণ জাহাজ পরিচালনা যেমন একটা কঠিন কাজ। একটু নেট কানেকশন ডিস্টার্ব করছে, করেছে। এখন আশা করি ঠিকভাবে দেখতে পাচ্ছ, তাই না? তো কুবার্নাও তো জাহাজ পরিচালনা কেন? জাহাজ পরিচালনা যেমন একটা কঠিন কাজ, ঠিক একইভাবে শাসন পরিচালনাও একটা কঠিন বা হচ্ছে জটিল কাজ। এই কারণে কুবার্নাও শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে শাসন পরিচালনাও এটা সহজ কোনো বিষয় নয়, এই জন্য কুবার্নাও শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে কুবার্নাও শব্দের অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা। কুবার্নাও অর্থ কি? জাহাজ পরিচালনা করা। এটা মনে রাখবে, এটা গ্রিক শব্দ, কিন্তু কি শব্দ? গ্রিক শব্দ। তোমাদের এমসিকিউতে পরীক্ষা থাকতে পারে এটা থেকে, এই জন্য তোমাদেরকে এটা একটু বললাম। তো গভর্নেন্স শব্দটি আসলে প্রথম কারা মানে ব্যবহার করেছে সেটা হচ্ছে গভর্নেন্স। এই যে আমরা গুড গভর্নেন্স বলতেছি, এই গুড গভর্নেন্স ধারণাটি প্রথম ব্যবহার করেছে বিশ্বব্যাংক। লিখো, সুশাসনের ধারণাটি সর্বপ্রথম বিশ্বব্যাংক, তোমরা নোট করো, কেমন? এগুলো নোট করে ফেলো। বিশ্বব্যাংক 1989 সালে প্রদান করেন। তাহলে কারা? যে তোমার বিশ্বব্যাংকই মূলত সুশাসনের ধারণাটি প্রদান করেন। তাহলে কারা সুশাসনের ধারণাটা দিয়েছে? সর্বপ্রথম সুশাসনের ধারণাটি দিয়েছে বিশ্বব্যাংক 1989 সালে। এটা আমরা মনে রাখবো। এই যে বিশ্বব্যাংক, ইংরেজিতে এটাকে বলে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে? এখন কেন তারা এই কথাটা বলেছে, সুশাসনের কথাই কেন তারা গেলেন, অন্য কোনো ধারণা কেন তারা বললেন না? তারা বলতেছে যে সারা পৃথিবীতে যেই দেশগুলো দারিদ্রতার মধ্য দিয়ে যাচ্ছে, দুর্নীতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই দেশগুলোর পেছনে মূল কারণ হচ্ছে সুশাসনের অভাব। তাদের কথা হচ্ছে সুশাসনের ঘাটতির কারণে যে দারিদ্রতা অথবা দুর্নীতি অথবা অপশাসন বা দুঃশাসন রাষ্ট্রের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের কথা হচ্ছে কি, দারিদ্রতার পেছনে কারণ কি, দুর্নীতির পেছনে কারণ কি, তাদের কথা হচ্ছে সুশাসনের অভাব। তাহলে যে দেশগুলো অনুন্নত বা গরিব অথবা হচ্ছে পিছিয়ে পড়া, সেই দেশগুলো পিছিয়ে পড়ার পেছনে কারণ হিসেবে তারা উল্লেখ করেছে সুশাসনের অভাব বা ঘাটতি। তাহলে কারা সুশাসনের ধারণাটি প্রদান করেছেন? বিশ্বব্যাংকেই সুশাসনের ধারণাটি প্রদান করেছেন। এবং সুশাসনের এই ধারণা প্রদান করার মাধ্যমে বিশ্বব্যাংক আলোচনার মানে নিয়ে আসে সুশাসনের ধারণাটি। এবং তারও আগে, অনেক আগে, প্রায় 2000 বছর আগে, কয় হাজার বছর আগে? 2000 বছর আগে
যে ভারতের কৌটিল্য, কে? ভারতের কৌটিল্য, তোমরা নাম শুনে থাকবে। কৌটিল্য তার রচিত যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে, হ্যাঁ কোন বইয়ে? অর্থশাস্ত্রে সুশাসনের বা হচ্ছে ভালো শাসনের, সুশাসনের প্রতি গুরুত্ব আরোপ করেন। তাহলে কে সুশাসনের প্রতি গুরুত্ব আরোপ করেন? যে এরা হচ্ছে কৌটিল্য, মনে থাকবে। তাহলে কে সুশাসনের প্রতি গুরুত্ব আরোপ করেন? যে মনে রাখবা এটা হচ্ছে কৌটিল্য। তাহলে কয় হাজার বছর আগে? 2000 বছর আগে। কয় হাজার বছর আগে? 2000 বছর আগে কৌটিল্য। তার বইয়ের নাম কি? কৌটিল্যকে, কৌটিল্য হচ্ছে একজন ব্যক্তি যিনি কিনা মৌর্য যুগের, কোন যুগের? মৌর্য যুগের। এবং তার রচিত, তোমরা এগুলো নোট করবা, বুঝছো? এই যে বললাম মৌর্য যুগের কৌটিল্য, এবং তিনি একজন কূটনৈতিক ছিলেন। একজন কি ছিলেন? কূটনৈতিক ছিলেন। কূটনৈতিক মানে বুঝো তো, অর্থাৎ হচ্ছে যে হচ্ছে অন্য দেশের সাথে মানে একটা দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্ক তৈরিতে যারা ভূমিকা রাখে, তিনি একজন কূটনৈতিক ছিলেন। তো মৌর্যরাই মূলত তাকে কূটনৈতিক হিসেবে নিযুক্ত করেছিলেন, এবং মৌর্যদেরকে জয়ী করার ক্ষেত্রে, মৌর্যদেরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার ক্ষেত্রে তার অবদান কিন্তু অনেক বেশি। কার? কৌটিল্যের। তো এই বিষয়টা তোমরা মনে রাখবা। কৌটিল্য তার অর্থশাস্ত্রের মধ্যে, কৌটিল্যের আসল নাম হচ্ছে চাণক্য, এটা মনে রাখবা যে চাণক্য হচ্ছে তার আসল নাম। হ্যাঁ, চাণক্য হচ্ছে তার কি আসল নাম। এই কৌটিল্যই হচ্ছে মূলত অর্থশাস্ত্র বিষয়টি বা বইটি রচনা করেন। তাহলে তিনি সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু বিশ্বব্যাংক সুশাসনের ধারণাটি প্রদান করেছেন। তাহলে বিশ্বব্যাংক যে ধারণাটি প্রদান করেছেন ক্রমেই সেটা জনপ্রিয় হয়ে উঠলো, এবং পরবর্তীতে আমরা দেখি যে বিশ্বব্যাংক এই ধারণাটি মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে অনুন্নয়নের পেছনে তিনি সুশাসনের তারা অভাব আছে বলে তারা মনে করেছেন। বিশ্বব্যাংক সুশাসনের ক্ষেত্রে সংজ্ঞা দিতে গিয়ে দেখো, সুশাসনের সংজ্ঞা দিতে গিয়ে বিশ্বব্যাংক বলতেছে সুশাসন হলো একটি দেশের অর্থনৈতিক সামাজিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়া। অর্থাৎ যেখানে যে অর্থনৈতিক ও সামাজিক সম্পদগুলো সেগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ক্ষমতার প্রয়োগ করা হয় সেটার একটা প্রক্রিয়া বলছে। বিশেষ করে ইউএনডিপি একটা কথা বলছে, দেশের সর্বস্তরের অর্থনৈতিক, রাজনৈতিক, শাসনিক কর্তৃত্বের প্রয়োগই হচ্ছে সুশাসন। ম্যাককরনি বলতেছে, ম্যাককরনি দেখো, ম্যাককরনির যে সংজ্ঞাটা এটাই সবচেয়ে সহজ এবং সেটাই সবচেয়ে গ্রহণযোগ্য। এটা আমি প্রথম অধ্যায়ের মধ্যে তোমাদেরকে বলছিলাম। ম্যাককরনি বলতেছে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, কার সাথে? রাষ্ট্রের সাথে কার? সুশীল সমাজের। সুশীল সমাজ কারা? রাষ্ট্রের মধ্যে যারা সুশীল সমাজ রয়েছেন, সুশীল সমাজের। এক আরেকটা বলছে কি, এটা আমি বলবো, সুশীল সমাজ কারা? শাসকের মানে সরকারের সাথে জনগণের, সরকারের সাথে কি, এই যে সরকারের সাথে জনগণের, সরকারের সাথে জনগণের। এরপরে বলতেছে শাসকের সাথে, শাসকের সাথে শাসিত যারা, শাসিত এর সম্পর্ককে বলে যে তোমার সুশাসন। তাহলে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের, তাহলে সরকারের সাথে কার? জনগণের। শাসকের সাথে শাসিতের সম্পর্ক, এখন সম্পর্কটাই মেইন এখানে। দেখো যে কখন আমার জনগণের সাথে রাষ্ট্রের সরকারের সম্পর্ক ইতিবাচক হবে, পজিটিভ হবে, যখন জনগণ ভালোভাবে মানে তার ন্যায্য অধিকারটা পাবে। জনগণের সাথে সরকারের সম্পর্ক কখন ভালো হবে? যখন সরকারের সাথে জনগণের সম্পর্ক ভালো হবে, তখনই হচ্ছে সুশাসন বলে গণ্য করা হবে। যেমন ধরো, সরকার যদি আমাকে আমার ন্যায্যতা মানে আমার যে ন্যায্য অধিকার, আমি যেটা চাই সেটা যদি সরকার আমাকে দিতে না পারে, তাহলে আমি সরকারকে মানবো কেন? এই সরকার তো আমি চাইবই না, তাহলে সরকারের সাথে আমার সম্পর্ক তিক্ত হবে। তার মানে সরকার যদি ভালোভাবে দেশ চালায় তাহলে সরকারের সাথে আমার সম্পর্ক ইতিবাচক হবে। সরকার যদি ভালোভাবে দেশ না চালায়, সরকারের সাথে আমার সম্পর্ক নেতিবাচক হবে। খুব সিম্পল। তাহলে সরকারের সাথে যারা শাসিত জনগণ, শোষিত জনগণ, নির্যাতিত জনগণ, তাদের সাথে সম্পর্ক যেটা, সেটা অবশ্যই কি হইতে হবে? ইতিবাচক হইতে হবে। ইতিবাচক না হলে সেটাকে আমরা কখনো সুশাসন বলবো না। তাহলে সরকারের সাথে জনগণের যে সম্পর্ক সেটা অবশ্যই পজিটিভ হইতে হবে, এবং সেই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা বলতে পারি একটা রাষ্ট্রের সুশাসন আছে কি নাই। সুশাসনের ধারণাটা আসলে আজকে 100-200 বছর মানে 2000 বছর এরকম না, এটা অনেক আগে থেকেই। যেমন বিশেষ করে শাসন ব্যবস্থা নিয়ে গ্রিকদের মধ্যে ব্যাপক চিন্তা ভাবনা ছিল। যেমন গ্রিক এই যে কোবার্না শব্দ, যার অর্থ হচ্ছে পরিচালনা করা, জাহাজ পরিচালনা করা। গ্রিক দার্শনিক প্লেটো থেকে শুরু করে, যেমন ধরো প্লেটো, এরিস্টটল, এরা কি চাইছে? প্লেটো এবং এরিস্টটল এরা উভয়ই যেটা চাইছে সেটা হচ্ছে কি, যে তোমার এমন এক ধরনের স্টেট যেটাকে বলছে আইডিয়াল স্টেট। কি স্টেট?
আইডিয়াল স্টেট বলছে, অর্থাৎ এমন এক ধরনের রাষ্ট্র যেই রাষ্ট্রটা আইডিয়াল। আইডিয়াল মানে বুঝছো তো, আইডিয়াল মানে হচ্ছে কি, যেই রাষ্ট্রটা আদর্শ রাষ্ট্র। তো তাদের কথা হচ্ছে আদর্শ রাষ্ট্র দরকার আছে। কি দরকার আছে? আদর্শ রাষ্ট্র। আদর্শ রাষ্ট্র মানে কি? যে রাষ্ট্রের মধ্যে শাসন ব্যবস্থা হবে ভালো শাসন। তাহলে তারা কোন দিকে কিসের উপর গুরুত্ব আরোপ করেছেন? মনে রাখবা, প্লেটো, এরিস্টটল এরা হচ্ছে ন্যায়ভিত্তিক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে জনগণের কল্যাণ হবে বলে মনে করেছে। এরিস্টটল বলছে কি, রাষ্ট্র টিকে আছে উন্নত জীবন বজায় রাখার জন্য। এই জন্য এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে কি, আমরা কেন রাষ্ট্রের মধ্যে আছি জানো? কেন আমরা এত ত্যাগ তিতিক্ষা, এত ট্যাক্স ব্যাট দিয়ে, এত কিছু দিয়ে আমরা রাষ্ট্রের ভিতর কেন আছি? হয় এটার পিছনে একটাই কারণ, আমরা চাই রাষ্ট্র আমাদেরকে কি রাখুক, আমাদেরকে ভালো রাখুক, উন্নত জীবনের আশায়। উন্নত জীবনের আশায় আমরা রাষ্ট্রের মধ্যে আছি। নইলে এই রাষ্ট্রকে আমার দরকার কি? এই রাষ্ট্র দিয়ে আমরা কি করব যদি আমাকে উন্নত জীবন দিতে না পারে? রাষ্ট্রের মধ্যে আমরা আছি নিরাপত্তার জন্য, উন্নত জীবনের জন্য। এরিস্টটল বলতেছে যে মানুষ কেন রাষ্ট্রের মধ্যে থাকে? যে উন্নত জীবন এবং মানব কল্যাণের জন্যই। অর্থাৎ যেটা আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মানে ক্ষমতায় কুলাবে না, সেটা আমাকে রাষ্ট্র দিবে। আমি চিকিৎসা করাইতে পারতেছি না, রাষ্ট্র আমাকে দিবে। আমার রাস্তা দরকার, রাষ্ট্র আমাকে ব্যবস্থা করে দিবে। অর্থাৎ যেটা ব্যক্তি পারবে না, একান্ত ব্যক্তির দ্বারা সম্ভব না, সেটাই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা করে দিবে। এটাই হচ্ছে তোমার আদর্শ রাষ্ট্রের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা রাষ্ট্রের মধ্যে থাকার পেছনে এটাই, যে আমরা মূলত যে আদর্শ মানে উন্নত জীবন বজায় রাখার জন্য। তিনি শুদ্ধ ও বিকৃত সরকার বলে দুই ধরনের, এখানে সংবিধান হবে না, এটা হবে সরকার। এই যে শুদ্ধ ও বিকৃত সরকার বলে মানে দুই ধরনের সরকারের কথা বলছে। তার কথা হচ্ছে শুদ্ধ সরকার হচ্ছে পলিটি, আর বিকৃত সরকার হচ্ছে যে ডেমোক্রেসি মানে গণতন্ত্র। মনে রাখবা, তোমরা আবার মনে করিও না গণতন্ত্র মনে হয় ভালো শাসন ব্যবস্থা। উত্তর হচ্ছে না, গণতন্ত্র একটা বিকৃত শাসন ব্যবস্থা। তাহলে শুদ্ধ হচ্ছে পলিটি, আর হচ্ছে তোমার বিকৃত হচ্ছে কোনটা? যে তোমার গণতন্ত্র। এটা সংবিধানের সরকার দুই ভাগে ভাগ করেছেন। জনগণের কল্যাণে পরিচালিত সরকারকে তিনি বলছে শুদ্ধ সরকার, আর জনগণের বিপরীতে গিয়ে যে সরকার সেটাকে বলছে বিকৃত সরকার। সুশাসনের ভারতীয়দের চিন্তার মধ্যে রয়েছে কৌটিল্যের চিন্তা। কৌটিল্যের যে অর্থশাস্ত্র, তিনি সেখানে আলোচনা করেছেন, তার চিন্তা ভাবনার মাধ্যমে প্রচার করেছেন। তিনি আইনের শাসন, দুর্নীতিমুক্ত, জনবান্ধব প্রশাসন ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণকে গুরুত্ব দিয়েছেন। তার কথা হচ্ছে যে প্রশাসন হইতে হবে জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত এবং জনগণের প্রশাসন হইতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যাই যে সুশাসনের বিভিন্ন উপাদানে। তার আগে এই পাশেও আমাদের সুশাসনের বিষয় আছে। যেমন আধুনিক সময়ে এসে সুশাসনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন বিশ্বব্যাংক, কিন্তু তারপরও আমরা জানি যে সুশাসনের মধ্যযুগেও সুশাসন নিয়ে আলাপ হয়েছে। বিশেষ করে জন লক, তারা বলছে কি, সরকার যদি মানুষের প্রাকৃতিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, মানে প্রাকৃতিক অধিকার মানে কি, আমরা জন্মগতভাবে স্বাধীন এবং আমরা প্রত্যেকের স্বাধীনতা ভোগের অধিকার রাখি, এটা যদি ব্যর্থ হয় তাহলে জনগণের সেই সরকার পরিবর্তন করতে পারে। আমরা কেন সরকারকে রাখি? আমরা হচ্ছে নিজেদের নিরাপত্তা, উন্নত জীবনের জন্য। যদি সরকার এটা দিতে ব্যর্থ হয়, আমার যে খাদ্যের, বস্ত্রের, বাসস্থানের, শিক্ষার, চিকিৎসার প্রাকৃতিক যে অধিকারগুলো, সেগুলো থেকে যদি আমি বঞ্চিত হই, তাহলে আমি সরকারের সাথে থাকবো কেন? এই রাষ্ট্রের মধ্যে থাকবো কেন? এই সরকারকে আমি পরিবর্তন করে বলবো। টমাস অব রুসো এরাও মনে করেন যে সামাজিক চুক্তি মতবাদে সুশাসনের ভিত্তি পাওয়া যায়, উন্নত জীবন ধারণার প্রসারে আসে, স্বাধীনতার, নিরাপত্তা, মানবাধিকার, সাম্য, সংবিধান ও আইনের মধ্যে এইসব বিষয় প্রতিষ্ঠিত হয়। আধুনিক সময়ে সুশাসনের তাত্ত্বিক ধারণা দিয়েছেন বিশ্বব্যাংক। তারা একটা গবেষণা চালিয়েছে যেটা সাহারা আফ্রিকা মরুভূমি অঞ্চলে, এবং তারা এটা প্রতিবেদনে প্রকাশ করছে যে ওই যে আফ্রিকান দেশগুলো, যে দেশগুলোর মধ্যে তোমার উন্নত জীবন নাই, যে দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে নিরাপত্তা নাই, সেই দেশগুলোর মধ্যে উন্নত জীবন না থাকার, নিরাপত্তা না থাকার পেছনে কারণ হিসেবে উল্লেখ করছে সুশাসনের অভাব। এবং সুশাসনের 6টি সূচক নির্দেশ করেছে বিশ্বব্যাংক। কিন্তু আমরা মাত্রা হিসেবে কয়টা জানি? সুশাসনের কয়টা মাত্রা আছে? যারা প্রথম অধ্যায় ক্লাস করছো নিশ্চয়ই এটা পারার কথা। সুশাসনের মাত্রা হচ্ছে 6টি, কিন্তু সূচক হচ্ছে কয়টি? 6টি। এবং সুশাসনের স্তম্ভ হচ্ছে 4টি। স্তম্ভ যেটা আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ে পড়াইছি, স্তম্ভ হচ্ছে কয়টি? 4টি। একটু আস্তে পড়াইয়েন স্যার, নোট কোথায় পাবো? আচ্ছা, নোট কোথায়? এখানে নোটের বিষয়টা তো না, নোটের বিষয়। আচ্ছা, এগুলো আস্তে পড়ানোর বিষয় নয়। দেখো, এগুলো আস্তে পড়ানোর বিষয় নয়। কেন এটা বলছি? কারণ হচ্ছে এগুলো সবই রিডিং পড়ার বিষয়। মূল কনসেপ্টটা ধরানোর জন্য বা বোঝানোর জন্যই তোমাদেরকে এই ক্লাসটা নিচ্ছি। এই অধ্যায়টা নইলে রিডিং পড়ে তুমি শেষ করে ফেলতে পারো। ঠিক আছে, জাস্ট এখানে একটা জিনিস লিখে রাখো, সেটা হচ্ছে কি, সুশাসনের স্তম্ভ হচ্ছে কয়টা? স্তম্ভ হচ্ছে 4টি, সূচক হচ্ছে 6টি। লিখে রাখো, সুশাসনের স্তম্ভ কয়টি? 4টি। আমি আসতে পড়াচ্ছি তাহলে। হ্যাঁ, সূচক হচ্ছে কয়টি? 6টি। তোমাদের বুঝতে সমস্যা হলে আমাকে বলবা, কেমন?
আমি খুবই ফ্লেক্সিবল এবং হচ্ছে আমি চেষ্টা করি সব সময় যে স্টুডেন্টরা যেটা কমফোর্ট ফিল করে সেটাই যাতে আমি করাতে পারি, ঠিক আছে। সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য আছে, সুশাসনের বেশ কিছু উপাদান আছে। যেমন ধরো সুশাসনের প্রধান উপাদান হচ্ছে মানে অন্যতম উপাদান, প্রধান বলা যাবে না, সুশাসনের অন্যতম উপাদান হচ্ছে গণতন্ত্র। সুশাসনের প্রধান উপাদান হচ্ছে আইনের শাসন, মনে রাখবা আইনের শাসন, এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে প্রধান, ঠিক আছে। যেখানে আইনের শাসন নেই সেখানে সুশাসন মানুষেরা পাবে না। ওকে, এবার হচ্ছে তাহলে গণতন্ত্র থাকতে হবে। সুশাসন মানে যখন আমরা একটা দেশের মধ্যে গণতন্ত্র থাকবে তখন ওটাকে আমরা বলবো সুশাসন, এক। দ্বিতীয়ত হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া। অংশগ্রহণমূলক প্রক্রিয়া মানে কি? রাষ্ট্রের যে কোনো কাজে কারা অংশগ্রহণ করবে? জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকবে যে কোনো কাজে। জনগণ এবং প্রশাসন, জনগণ এবং প্রশাসন যে কোনো কাজে তাদের মধ্যে নৈতিকতা থাকতে হবে। যদি তাদের মধ্যে নৈতিকতা না থাকে তাহলে তো সেটাকে সুশাসন বলা যাবে না। তাহলে আমরা যেগুলো বলতেছি এগুলো হচ্ছে সুশাসনের কি মানে বৈশিষ্ট্য, মানে উপাদান। হ্যাঁ, উপাদান ও বৈশিষ্ট্য একসাথেই। আবার বলতেছি মানে যেগুলো না থাকলে হয় না সেটাই আসলে। যেমন ধরো তোমরা অনেকে মানে মানে বিভিন্ন জনের বিষয়ে বৈশিষ্ট্য বলো না, যে এই মানুষটা এরকম, এই মানুষটা এরকম, এই যে বিষয়টা, এই বৈশিষ্ট্যটাই এখানে আমরা সুশাসনটা আসলে কি। যখন কোনো একটা দেশে গণতন্ত্র থাকবে, যখন কোনো একটা দেশে অংশগ্রহণমূলক প্রক্রিয়া থাকবে, যখন কোনো একটা দেশের মানুষের মধ্যে এবং প্রশাসনের মধ্যে নৈতিকতা থাকবে, প্রশাসনের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, ট্রান্সপারেন্সি বলে ইংরেজিতে, বলে কি ট্রান্সপারেন্সি, হ্যাঁ, এটা যদি থাকে এবং বৈধতা যদি থাকে, যারা সরকারের ক্ষমতায় আসে তারা যদি সাংবিধানিকভাবে বৈধ হয়। বৈধ অবৈধ ব্যাপারটা কি? বৈধ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি, যখন কোনো একটা দেশ গণতন্ত্র বা গণতান্ত্রিক, তো সেই দেশের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়াটা কি? যখন রাজনৈতিক দল নির্বাচন করে, রাজনৈতিক দল নির্বাচন করে, নির্বাচনে জয়লাভ করার মাধ্যমে সরকার গঠন করে, তখন ওই সরকারকে বলে কি বৈধ সরকার। এটাই হচ্ছে বৈধ সরকার। রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে যখন সরকার গঠন করে তখন সেটা বলে কি বৈধ সরকার, নইলে অবৈধ। তাহলে হচ্ছে বৈধতা সরকারের এবং হচ্ছে অন্যান্য ক্ষেত্রে বৈধতা থাকতে হবে। সরকারকে অবশ্যই হইতে হবে দায়িত্বশীল। যদি দায়িত্বশীল না হয় সেই সরকারকে কখনো আমরা সুশাসনের সরকার বলতে পারি না। আইনের শাসন, এটা বললাম সুশাসনের প্রধান উপাদান, আইনের শাসন, মনে থাকবে আইনের শাসন। জবাবদিহিতা থাকতে হবে। কার জবাবদিহিতা? রাজনৈতিক ও প্রশাসনিক সকল ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে। মানে তারা আসলে কি করতেছে, হ্যাঁ, কি করতেছে, আসলে কি করতে চায়, সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে। যদি জবাবদিহিতা না থাকে তাহলে কখনো সেটাকে সুশাসন বলা যাবে না। আর একটা হচ্ছে সেবামূলক মনোভাব, দক্ষতা থাকতে হবে। কার দক্ষতা? যে সরকারের দক্ষতা, অর্থাৎ সরকারের দায়িত্বে যারা আছে তাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং সর্বোচ্চ সেবা প্রদান করার একটা মানসিকতা থাকতে হবে এবং তাদের ভিতরে সেবামূলক মনোভাবও থাকতে হবে। কি মূলক? সেবামূলক মনোভাব থাকতে হবে। যদি সেবামূলক মানে এমন যদি হয় যারা সরকারের দায়িত্বে আসছে তারা যদি নিজেদেরকে মানে সেবক না ভেবে যদি তারা দেশের মালিক মনে করে তাহলে কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠা হবে না। কারণ সুশাসন শুধুমাত্র তোমার সরকার বা রাষ্ট্র চালানো নয়, বরং জনসেবা হিসেবেও বিবেচিত। সুশাসন হচ্ছে সেবামূলক মনোভাব থাকতে হবে। যদি সেবামূলক মনোভাব না থাকে তাহলে সেটাকে সুশাসন বলা যাবে না বা সমীচীন নয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি স্বাধীন বিচার বিভাগ। একটা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান যে কাজ সেটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা। যদি একটা রাষ্ট্রের মধ্যে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা না যায় তাহলে কখনো সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। তাহলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে বা দরকার। একইভাবে হচ্ছে সততা। কার সততা? প্রশাসন বলো, রাজনীতিবিদ বলো, সরকার বলো বা জনগণ, অবশ্যই সততা দরকার আছে। সততা যদি না থাকে তাহলে কখনো সুশাসন প্রতিষ্ঠা হবে না। কারণ তোমার মিথ্যা বলে, দুর্নীতি করে, অন্যায় করে কখনো সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। সুশাসন তখনই আমরা বলবো যে এখানে নারী ও পুরুষের মধ্যে লিঙ্গ সমতা থাকবে,
অথবা অন্য কোনো জেন্ডারের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, তখনই সেটাকে আমরা বলবো সুশাসন। যখন দেখা যাবে ক্ষমতা সব কেন্দ্রে না রেখে বিকেন্দ্রীকরণ হবে, যেমন ধরো কেন্দ্রের মধ্যে কিভাবে থাকে, যেমন বাংলাদেশ পরিচালিত হচ্ছে ঢাকা থেকে, কি থেকে, ধরো ঢাকা থেকে দেশ পরিচালিত হচ্ছে। এখন ঢাকা থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে যদি সকল ক্ষমতা কেন্দ্রে রেখে দেয়, তাহলে কখনো সুশাসন প্রতিষ্ঠা হবে? হ্যাঁ, সুশাসন প্রতিষ্ঠা হবে না। অবশ্যই ক্ষমতার বিকেন্দ্রীকরণ হতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে কি? যার ক্ষমতা তাকে ভাগ করে দিয়ে দেওয়া। যেমন আমাদের দেশে বর্তমানে 8টি বিভাগ আছে, তাহলে বিভাগীয় ক্ষমতা আছে না কিছু, বিভাগীয় ক্ষমতা বিভাগকে দিয়ে দেওয়া, জেলার ক্ষমতা জেলাকে দিয়ে দেওয়া, প্রত্যেকটা মন্ত্রীর ক্ষমতা মন্ত্রীদেরকে দিয়ে দেওয়া, প্রত্যেকটা মন্ত্রীকে আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়াটাই হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আগে এটা আমি পরে শেষ করে ফেলি, তারপরে তোমাদের বলতেছি কিরকম প্রশ্ন হয়। শক্তিশালী স্থানীয় সরকার। শক্তিশালী স্থানীয় সরকার বলতে কি বোঝাচ্ছে? বলতেছে এখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এদের শক্তিশালী হইতে হবে। এরা যদি শক্তিশালী না হয় তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। আরেকটা বলছে কি সুশীল সমাজ। সুশীল সমাজ মানে কারা? যারা নিরপেক্ষ, চিন্তাশীল এবং রাজনীতি সচেতন, শিক্ষিত, এরাই হচ্ছে সুশীল সমাজ। এই সুশীল সমাজ যদি ভূমিকা না রাখে তাহলে রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। আরেকটা হচ্ছে কি জনগণের সিদ্ধান্ত গ্রহণযোগ্যতা, মানে জনগণের গ্রহণযোগ্যতা, অর্থাৎ জনগণের দ্বারা গ্রহণযোগ্য হইতে হবে, অর্থাৎ যারা শাসন ক্ষমতায় আসবে সেটা জনগণের দ্বারা গ্রহণযোগ্য হতে হবে। আর একটা হচ্ছে পেশাদারিত্ব। কাদের পেশাদারিত্ব? সরকারের যারা দায়িত্বে থাকবে, যেমন ধরো বিভিন্ন প্রশাসনের দায়িত্বে যারা থাকবে, যেমন ধরো সরকারি যে অফিস আদালত দপ্তরগুলোতে থাকবে, তাদের অবশ্যই পেশাদারিত্ব থাকতে হবে। পেশাদারিত্ব মানে কি? যে কাজটা করছে সেই কাজের যে তোমার যেটাকে পেশাদারিত্ব বলে, সেই পেশাদারিত্ব থাকতে হবে। যদি না থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। তাহলে যে কাজ করছে সেই কাজের মানে পেশাদারিত্ব থাকতে হবে। মর্যাদা ও বিশ্বাস, কর্মকর্তা কর্মচারীদের উপর জনগণের আস্থা তৈরি হওয়া এবং মর্যাদা ও বিশ্বাস থাকতে হবে। এরপরে হচ্ছে স্বাধীন গণমাধ্যম, অর্থাৎ যে সংবাদ মাধ্যমগুলো থাকবে সেগুলো অবশ্যই স্বাধীন হতে হবে। যদি স্বাধীন গণমাধ্যম না থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠা হবে না। আর এটা হচ্ছে মুক্ত ও বহুত্বভিত্তিক সমাজ। এটার মানে হচ্ছে কি, যেখানে যে স্বাধীন বা হচ্ছে অনেক ধরনের তোমার মানসিকতার মানুষ থাকবে, যেমন ধরো বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন মূল্যবোধের, বিভিন্ন আদর্শের মানুষ থাকবে। যখন থাকবে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে। কেন? কারণ হচ্ছে মানে যদি না থাকে তাহলে সুশাসন আছে বলে মনে করা হবে না। যদি মুক্ত ও বহুত্বভিত্তিক সমাজ না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো যে এখানে সুশাসন আছে? কারণ সুশাসন কখনো অন্য মতকে দমন করে না, অন্য মতকে নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেয় না। এজন্য সুশাসনের ক্ষেত্রে মুক্ত ও বহুত্বভিত্তিক সমাজ উপস্থিতি লক্ষ্য করা যায়। যদি না থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আমরা ধরতে পারি না। রাজনৈতিক স্থিতিশীলতা, এটার মানে হচ্ছে অরাজকতা থাকবে না, যেখানে জ্বালাও পোড়াও ভাঙচুর এরকম থাকবে না। এখান থেকে কিরকম প্রশ্ন হয়? এখান থেকে প্রশ্ন হয় মূলত যে পরীক্ষায় প্রশ্ন আসে যে গ নাম্বারে যে সুশাসনের বৈশিষ্ট্য লিখো, ঠিক আছে? অথবা উদ্দীপক এইভাবে আসবে যে এমনভাবে একটা উদ্দীপক আসবে যে ধরো করিম সাহেব, যেমন আমাদের এখানে আছে হচ্ছে তোমার আওয়াল সাহেব হচ্ছে এমন একটি দেশে বসবাস করে যেখানে গণতন্ত্র আছে, আইনি শাসন আছে, স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, বৈধতা, সরকারের বৈধতা এবং প্রশাসনের জবাবদিহি মানে মনোভাব আছে। তো এখন আওয়াল সাহেবের দেশে কোন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান? এটা তাহলে কি ধরনের শাসন? সুশাসন। এটা এবার বলবে সুশাসনের বৈশিষ্ট্য কি, বা কি উপাদান সুশাসনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এটা এবার এখানে পয়েন্টগুলো লিখতে হবে, সাথে ব্যাখ্যা সহ লিখতে হবে, ঠিক আছে? আরেক ধরনের প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি যে আওয়াল সাহেব এমন একটি দেশে বাস করেন যেখানে স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নাই, এবং হচ্ছে আইনের শাসন নাই, গণতন্ত্র নাই, এবং শাসক তার ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। শাসন ক্ষমতায় থাকা রাজনৈতিক দল এবং প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা নিজেদেরকে রাষ্ট্রের মালিক মনে করে, হ্যাঁ। এবং এই যে কথাগুলো বললো, এটার মানে কি? সুশাসনের অভাব রয়েছে। এভাবে আসা। আরেকটা হচ্ছে বহুপদী প্রশ্ন। ওই যে তোমাদের আছে না যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, এই যে তিনটা অপশন দিয়ে যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলোই হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। একটা যে ধরো যে উদ্দীপক মানে প্রশ্ন এইভাবে দিল যে নিচের কোনটি যে সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য, তখন তোমাকে এখান থেকে লিখতে হবে যে নিচের কোনটি সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য। সেখানে কি লিখছে? ক্ষমতার বিকেন্দ্রীকরণ, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাধীন গণমাধ্যম, এগুলো লিখছে, এই পয়েন্টগুলো থেকে লিখছে। তখন তোমাকে বলতে হবে যে নিচের কোনটি সঠিক। তখন তুমি উপাদান ও বৈশিষ্ট্য যদি না পড়ো তাহলে কিন্তু এখান থেকে উত্তর করতে
পারবে না, সহজ কথাই। বুঝতে পারছো বিষয়টা? আশা করি তোমরা এইটুকু বোঝা গেছে। হ্যাঁ, তাহলে এই তো দুই ধরনের প্রশ্ন আসতে পারে। সুশাসনের গুরুত্ব কেন আসলে এত বেশি দরকার? সুশাসনের গুরুত্ব আসলে অনেক ক্ষেত্রে দরকার। কেন আমাদের সুশাসন দরকার? দেখো, কেন সুশাসন জরুরি, এটার পেছনে মূল কারণ হচ্ছে যে আমরা আসলে কেউই দুর্নীতিগ্রস্ত, কেউ অপশাসন, দুঃশাসন, অরাজক পরিস্থিতিতে থাকতে চায় না। আমরা সবাই চাই একটা সুন্দর, একটা মানে মানব কল্যাণকামী এবং হচ্ছে জনকল্যাণকামী একটা রাষ্ট্র আমরা চাই। তো এই যে আমরা সুন্দর, জনকল্যাণকামী, মানব কল্যাণকামী যে রাষ্ট্র আমরা চাই, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বা সেই রাষ্ট্র তৈরি করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠা না হলে কখনো আমাদের মানে সুন্দর রাষ্ট্র বলে কেউ আসলে পরিচয় দিবে না। প্রথমত হচ্ছে একটা রাষ্ট্র কেমন সেটা তার শাসন ব্যবস্থা দেখে বলে দেওয়া যায়। তো সুশাসন কেন দরকার? কারণ আমার রাষ্ট্রের একটা মানে সুনাম বা রাষ্ট্রের জন্য যে রাষ্ট্রের যে ভাবমূর্তি সেটা যে অক্ষুণ্ণ করার জন্য এক। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিকভাবে উন্নয়ন করার জন্য। অর্থনৈতিক উন্নয়নটা কীরকম? যে তোমার অর্থনৈতিক দিক থেকে রাষ্ট্রকে উন্নত করার জন্যই সুশাসন দরকার। এরপরে হচ্ছে কি যে তোমার কারণ হচ্ছে দুর্নীতি যেখানে, সেখানে তো টেকসই উন্নয়ন এবং সুস্থ ধারার উন্নয়ন হবে না। যেমন আমাদের দেশে উন্নয়নগুলো দেখো, যে আওয়ামী লীগ সরকার করে গেছে, কিছু বছরের মধ্যে দেখবে সবগুলো ভেঙে ভেঙে পড়বে একটা একটা। মেট্রো রেলে এই কয়েকদিন আগে মেট্রো রেলে যেটা পড়ছে সেটা হচ্ছে বিয়ারিং প্যাড। এই বিয়ারিং প্যাড পরে একটা মানুষ মারা গেছে। কোন সময় এই মেট্রো রেলের গার্ডার পরে মানুষ মারা যাবে সেটা বলে আমরা শেষ করতে পারবো না। তাহলে তার মানে উন্নয়নগুলো টেকসই উন্নয়ন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি টেকসই উন্নয়ন করতে চায় তাহলে সুশাসন দরকার। মানে দুর্নীতি কেন হচ্ছে? কারণ সুশাসনের অভাবের কারণে। তো দুর্নীতি কমিয়ে আসবে কিভাবে? সুশাসনের মাধ্যমে। তাহলে সুশাসন গুরুত্বপূর্ণ কেন? অর্থনৈতিক উন্নয়নের জন্য, রাষ্ট্রীয় প্রতিফলন, যে আমাদের দেশটা ভালো সেটা দেখানোর জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। যে একটা রাষ্ট্রের মধ্যে যদি সুশাসন না থাকে ন্যায় বিচার নিশ্চিত হবে না। তো সুশাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। এরপরে সর্বক্ষেত্রে উন্নয়ন করার জন্য, সব দিক থেকে জন অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য, কারণ সুশাসনের মধ্যে জন অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আরটা হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ। দুর্নীতি কি নিয়ন্ত্রণ করার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি। যেমন ধরো সেই দেশগুলোতেই তারা বেশি টাকা দেয় যেখানে দুর্নীতি কম হয়, উন্নয়ন ভালোভাবে হয়। তো দাতা বলতে কাদেরকে বোঝাচ্ছে? দাতা বলতে হচ্ছে যারা ডোনার আছে, ডোনার। হ্যাঁ, এই ডোনার যারা আছে, এই ডোনাররা তখনই আমাকে টাকা দিবে যদি আমার দেশের ভিতরে সুশাসন থাকে। যদি আমার দেশের মধ্যে দুর্নীতি থাকে, স্বজনপ্রীতি থাকে এবং হচ্ছে আরও অন্যান্য ক্ষেত্রে যদি সমস্যা থাকে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা না হলে দাতারা আমাকে সহজে টাকা দিতে চাইবে না। আরটা হচ্ছে কুশাসন প্রতিরোধ, মানে ক্ষতির প্রতিরোধ করা। অর্থাৎ খারাপ শাসনের যে ক্ষতি সেটা প্রতিরোধ করার জন্য হইলেও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এটা না হলে সুশাসন প্রতিষ্ঠা হবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা। সুশাসনের ক্ষেত্রে আমাদের দেশে যে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে এখানে লেখা আছে। তোমরা একটু পয়েন্টগুলো পড়তে পারো। সুশাসনের ক্ষেত্রে আমাদের দেশে যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশের মধ্যে শান্তির অভাব রয়েছে। তোমরা জানো শান্তির সূচকে আমাদের দেশ অনেক পিছিয়ে। আমাদের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা দুইটারই ঘাটতি রয়েছে। এক, আমাদের দেশে বেশিরভাগ জনগণ দারিদ্র হওয়াতে আমাদের সুশাসন সম্পর্কে তাদের আসলে অত বেশি ধারণা নাই এবং তারা শাসন ব্যবস্থা সম্পর্কেও আসলে উদাসীন। এক্ষেত্রে সুশাসনের মানে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের দেশে দারিদ্রতা একটা বড় চ্যালেঞ্জ। আর এটা হচ্ছে আমাদের দেশে যে তিনটা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এগুলোর মধ্যে সমতা ও ক্ষমতার সুষম বন্টন না থাকায় সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে না। যেমন ধরো এখানে সব কিছু নিয়ন্ত্রণ করে এই আইন বিভাগ অথবা শাসন বিভাগ। তো তিনটা বিভাগের মধ্যে যদি ব্যালেন্স না থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা যাচ্ছে না। না থাকার কারণে আমলারা চায় না যে সুশাসন প্রতিষ্ঠা হোক, কারণ সুশাসন প্রতিষ্ঠা হলে তাদের মানে মালপানি কমে যাবে আর কি। টাকা পয়সা মানে যেটাকে আমরা বলি দুর্নীতি করে যে টাকা পয়সা কামাই করে সেটা তারা করতে পারবে না। এই জন্য তারা চায় না সুশাসন প্রতিষ্ঠা হোক। এই জন্য আমলারা অনেক সময় সুশাসন প্রতিষ্ঠা করতে অপারক। আর এটা হচ্ছে দুর্নীতি, প্রচুর দুর্নীতি আছে আমাদের দেশে। আর একটা হচ্ছে অগণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা। যেমন হাসোয়াবা এসে দীর্ঘদিন ক্ষমতায় থেকে গেছে, পরবর্তীতে যদি বিএনপি আসে তাহলে তারা কি করে সেটা দেখার বিষয়। যদিও বা পূর্ববর্তী আগেও রাজনীতি করেছে তারা। তো দেশের মধ্যে যারাই ক্ষমতায় আসছে তারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতা গ্রহণ করে হস্তক্ষেপ করেছে, বিভিন্নভাবে মানুষদেরকে নির্যাতন করেছে। নেতৃত্বের সংকট আছে আমাদের দেশে, ভালো নেতা নাই।
আর এটা হচ্ছে কি নাগরিক অসচেতনতা আছে এবং হচ্ছে কর্তৃত্বমূলক শাসন ক্ষমতা আছে। নাগরিক অসচেতনতা তো বুঝতেছেই, কর্তৃত্বমূলক ক্ষমতা কাঠামো আছে, অর্থাৎ এখানে গণতান্ত্রিক মানে গণতন্ত্রের নাম শুনিয়ে আসলে এক ধরনের স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করা হয়। আর এটা হচ্ছে প্রতিষ্ঠানীকরণ অভাব আছে, এখানে ব্যক্তিকরণ হয়েছে বেশিরভাগ। আমাদের দেশের রাজনীতি হচ্ছে বেশিরভাগই কি হয়েছে, ব্যক্তিকরণ হয়েছে। ব্যক্তিকরণ মানে বুঝো তো, ব্যক্তিকে চিনে, প্রতিষ্ঠানকে চিনে। রাজনৈতিক দলগুলো যেমন ধরো হাসু আপা যাওয়ার সাথে সাথে বাংলাদেশের রাজনীতির আওয়ামী লীগের রাজনীতি এখন প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। তো এটা হচ্ছে ব্যক্তিকরণ হয়েছে। প্রাতিষ্ঠানিকরণ হলে কিন্তু আজকে আওয়ামী লীগের এই অবস্থা হতো না। আর এটা হচ্ছে অকার্যকর আইনসভা। আমাদের দেশে আইনসভাগুলো কার্যকর নয় বা ভালোভাবে কাজ করে না। স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা আছে, যেমন ধরো আমাদের দেশে ইউনিয়ন পরিষদ এবং হচ্ছে উপজেলা পরিষদ, এরপরে হচ্ছে তোমার জেলা পরিষদ, এই যে তোমার উপজেলা জেলা এগুলো যেগুলো আছে এগুলো ভালোভাবে কাজ করতেছে না বলেই সুশাসনের অভাব রয়েছে। কারণ এগুলোর মধ্যেই মূল দুর্নীতি। ও ইউনিয়ন পরিষদে এই জন্ম নিবন্ধনের জন্য গেলে টাকা ঘুষ দিতে হয়, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে এই দুর্নীতিটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি যে তোমার আরও কিছু আছে এখানে, যেমন ধরো গভর্নেন্সেরও অনুপস্থিতি, সামরিক হস্তক্ষেপ মানে গণতান্ত্রিক ক্ষেত্রে সেনাবাহিনী অনেক সময় হস্তক্ষেপ করে, আইনি শাসনের যথেষ্ট অভাব রয়েছে, গণমাধ্যমগুলো স্বাধীন নয়, গভর্নেন্সের অনুপস্থিতি। আমাদের দেশে গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। ইলেকট্রনিক গভর্নেন্স গভর্নেন্স এর মানে হচ্ছে কি ইলেকট্রনিক গভর্নেন্স। এটার মানে হচ্ছে যেখানে বিশেষ করে ইলেকট্রনিক গভর্নেন্স, এটার মানে হচ্ছে বিশেষ করে যে অনলাইনের মাধ্যমে বা প্রযুক্তির মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যে সরকার ব্যবস্থা পরিচালিত হয় সেটাকে বলে গভর্নেন্স। এটার উপস্থিতি নাই বা অনুপস্থিতি রয়েছে। তো সুশাসন থেকে আমরা আসলে কিভাবে উত্তরিত হতে পারি, আমাকে প্রথমত যে কাজগুলো করতে হবে যে সচেতনতা বাড়াইতে হবে, মানুষকে শিক্ষিত করতে হবে, দুর্নীতি প্রতিরোধ করতে হবে, গভর্নেন্স চালু করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, স্বজনপ্রীতি বন্ধ করতে হবে, আইনি শাসন নিশ্চিত করতে হবে, গণমাধ্যমকে স্বাধীন করে দিতে হবে, দারিদ্র্য বিমোচন করতে হবে, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে, জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে, আমলাতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। সরকার কি করতে পারে? সরকার হচ্ছে এই কাজগুলো করতে পারে। এখানে সরকার যে কাজগুলো আছে সেগুলো করতে পারে। এই যে ধরো মানব সম্পদ উন্নয়ন করতে পারে, অংশীদারিত্ব উন্নয়নমূলক প্রকল্প, আইনসভাকে কার্যকর করতে পারে, হ্যাঁ, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে, দেশের শৃঙ্খলা রক্ষা করে, শুদ্ধাচার চর্চা করতে পারে, অর্থাৎ সুদ না নেওয়া, ঘুষ না নেওয়া, নৈতিকতার চর্চা করতে পারে, গভর্নেন্স প্রতিষ্ঠা করতে পারে, নাগরিক সেবা বৃদ্ধি করতে পারে, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারে, কার্যকর আমলা চাই, বিচার বিভাগের স্বাধীনতা। এখানে এক কথায় বলতে গেলে এই অধ্যায়টা খুবই ছোট। গণমাধ্যমগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে পারে, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে, সরকার চাইলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি অর্থাৎ বিভিন্ন ভাতা চালু করতে পারে এবং একইভাবে জনপ্রশাসনের প্রণোদনা ব্যবস্থা করতে পারে এবং এর পাশাপাশি সিটিজেন চার্টার প্রণয়ন করতে পারে। এগুলোর মাধ্যমে সুশাসন নিশ্চিত করা যেতে পারে। তো টোটাল সামারি হচ্ছে এই অধ্যায়ের যে কেন সুশাসন দরকার, সেই পেছনে মূল কারণ হচ্ছে একটা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য, আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য সুশাসন অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আমি তোমাদেরকে একটু নিচের দিকে নিয়ে যাই, এখানে একটা বিষয়, একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই। আচ্ছা, ওকে, দেখো, প্রফেসর গুলাম রাব্বানি সম্প্রতি ক রাষ্ট্র সফর করেন? দেখছো প্রশ্ন, দেখো প্রশ্ন কিভাবে আসছে। তাহলে সম্প্রতি তিনি একটা দেশে ক রাষ্ট্রে ভ্রমণ করেন বা ভিজিট করেন, তিনি ক রাষ্ট্রে যান। তাহলে গুলাম রাব্বানি সাহেব তিনি কোন দেশে যান, ক রাষ্ট্রে সফর করেন? তিনি দেখতে পান সেখানকার রাজনৈতিক ব্যবস্থায় জনগণের মতামত খুবই প্রাধান্য পায়। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হওয়ার জন্য সরকারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এরপরে গ নম্বর প্রশ্ন দেখো, ক রাষ্ট্রে, এটার উত্তর করো, ক রাষ্ট্রে রাজনৈতিক ব্যবস্থা কিসের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে, তুমি কি একমত? সুশাসন থাকলে তো অর্থনৈতিক ত্বরান্বিত হবেই। তাহলে গ নম্বরের উত্তর হচ্ছে সুশাসন। তাহলে কিসের ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছে? সুশাসন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছে। ঠিক আছে, সুশাসন এর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ওকে, সুশাসন, ভেরি গুড। তার মানে তোমরা বুঝছো, অনেকটাই বুঝছো। তো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে, কঠিন কিছু না। দেখো এই অধ্যায়টা কঠিন না, আমার ভালো লাগছে যে তোমরা ক্লাসটা পুরোটাই করছো। আফরা, আনাম এবং আবিনা
ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের ক্লাসটি এখানেই থাকছে। আমরা এই ধরনের প্রশ্নগুলো এখানে শিটের মধ্যে আছে, আমি জানি তোমরা শিট চাইবে আমার কাছ থেকে, বাট এখানে একটা ট্যাগ লাগানো বাকি আছে। আমি প্রতিদিনই বসবো বলে ভাবি, বাট হচ্ছে বাসায় গিয়ে আমার নিজের পড়া নিয়ে ব্যস্ত হয়ে গেলে আমার আর এটার সুযোগ থাকে না। তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, আজকে যে নোট করেছো বা আজকে যে ক্লাসটা করেছো সেটা কেমন লেগেছে, বা তোমাদের সিভিক্সের এই কোর্সটা কিনে তোমাদের আসলে যেটাকে আমরা বলি ভ্যালু অফ কস্ট, অর্থাৎ হচ্ছে তোমরা যে টাকার যে মানে যে টাকাটা দিয়েছো সেটা দিয়ে আসলে যে ক্লাসগুলো তোমরা করতেছো সেটা আসলে উপকৃত হচ্ছে কিনা, বা তোমরা ভবিষ্যতে আসলে কী ধরনের ক্লাস আমাদের কাছ থেকে চাও সেটা একটু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের গ্রুপ যেটা আছে সেই গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। আমাদের পড়ালেখার গ্রুপ আছে, সেই সাথে সিভিক্সের একটা গ্রুপ আমি তোমাদের যে গ্রুপ আছে, অর্থাৎ তোমাদের যে সিভিক্সের যে গ্রুপটা আছে সেখানে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, সেখানেও তোমরা শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।